আমাদের জীবনযাত্রার মধ্যে মানে আমাদের লাইফস্টাইলের মধ্যে সমস্যা বিভিন্নভাবে আসে এবং অসুখ বিসুখ নিয়ে যখন আমরা কথা বলি আমরা বলি আমাদের শরীর ব্যাধির মন্দির বা অসুখের মন্দির। এখানে হেন কোনো অসুখ নয় যেখানে বিভিন্ন রকমভাবে আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আসে কিন্তু সেটা কিন্তু আমাদের সামনে, দ্যাট ইজ লাং রিলেটেড প্রবলেমস, অর্থাৎ ফুসফুসের সমস্যা। এবং এই ফুসফুসের সমস্যা নিয়ে যখন আমরা কথা বলতে যাচ্ছি, আমাদের ফুসফুসের সমস্যার মধ্যে এমন একটা সমস্যা, যেই সমস্যাটা আজকের এই আমাদের যে এই সায়েন্টিফিক ডিসকাশন, এই যে আমাদের মেডিকেল সায়েন্সকে সহজ সরলভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে রিপ্রেজেন্ট করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা আজকের ডিসকাশনটা। যে বুকে জল জমছে, মানুষ বুঝবেন কি করে কোন কোন ক্ষেত্রে বুকে জল জমার সমস্যা হতে পারে, এবং এই বুকে জল জমার সমস্যা ঠিক কারণ কি কি, এবং এই বুকে জল জমার সমাধান কি কি, কাদের ক্ষেত্রে সচেতনতার প্রয়োজন, কখন আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে, আপনি কখন বুঝবেন যে আপনার বুকে জল জমছে, এবং আপনার কিন্তু এই জায়গায় অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে ডিসকাশনের প্রয়োজনীয়তা আছে। তো স্মোকিং কিলস আমরা জানি, সিগারেট খেলে লাংস ঝাঁঝরা হয়ে যায়, এটা আমরা সবাই জানি, এটা নতুন করে বলবার কিছু নেই। কিন্তু এর বাইরেও বলে রাখি, যারা প্রত্যেক দিন ট্রেনে বাসে চেপে অফিস যাচ্ছেন, স্কুল কলেজ যাচ্ছেন, তাদের নিঃশ্বাসের মাধ্যমে যে পরিমাণ দূষণ আমাদের লাংসে পৌঁছচ্ছে, প্রতি মুহূর্তে কিন্তু আমাদের লাংস অতি অবশ্যই কম্প্রোমাইজ স্টেটে চলে যাচ্ছে। এবং খুব কমন যেটা, এই বুকে জল জমা, এই সমস্যাটা কিন্তু একটাই যে গিয়ে অন্য অসুখের লক্ষণ হিসেবে আসতে শুরু করতে পারে যদি তার লাংস দুর্বলতর থাকে। বুকে জল জমা, যাকে ডাক্তারি ভাষায় আমরা বলি প্লুরাল ইফিউশন, এটা হচ্ছে বুকে জল জমার মেডিকেল টার্মস। এবং এই প্লুরাল ইফিউশন কিভাবে আসে, খুব কমন বলে রাখি, আমাদের লাংসের বাইরে অর্থাৎ আমাদের ফুসফুসের বাইরে একটা চাদর দিয়ে ফুসফুসটাকে ঢাকা আছে। পুরো ফুসফুসটাকে দেখবেন বাড়িতে যখন কোনো গিফট প্যাক আসে, একটা র্যাপিং করা থাকে না, সেলোফেনের মতো একটা ল্যামিনেটেড করা, এরকম ব্যাপার আমাদের লাংসের বাইরের দিকে কিন্তু ওরকম একটা পুরো চাদর দিয়ে লাংসটাকে ঢাকা আছে। যেই চাদর বোঝবার সুবিধার জন্য বলছি, যে চাদরটার নাম প্লুরা। আচ্ছা, ওই চাদরটার নাম মেডিকেল টার্মিনোলজিতে প্লুরা। এবং ওই চাদরটা অর্থাৎ প্লুরা এবং লাংস, আমাদের ফুসফুস, এই দুটোর মধ্যবর্তী স্তরে যদি কোনো কারণে জল জমে, দ্যাট ইজ কল্ড প্লুরাল ইফিউশন বা বুকে জল জমা, যাকে চলিত ভাষায় বলে। আচ্ছা, এবং এটা আমি বোঝবার সুবিধার জন্য খুব সাধারণভাবে বললাম, এটা কিন্তু মেডিকেল সায়েন্সে অনেক এলাবোরেট ব্যাখ্যা আছে। কিন্তু কোন কোন লক্ষণ বা কোন কোন পেশেন্টরা সাবধান হবেন প্লুরাল ইফিউশনের সমস্যাতে, সিমটম কি পাওয়া যাবে, ধরুন কারুর বুকে জল জমছে, তিনি সেটা বুঝবেন কি করে। প্রথম বলে রাখি, বুকে জল জমার অন্যতম লক্ষণ যেটা, সেটা হচ্ছে এইমাত্র উনি বললেন শ্বাসকষ্ট। লাংসে যদি জল জমে বা প্লুরাল ইফিউশন যদি হয়, তার অন্যতম একটা সিমটম থাকবে কিন্তু শ্বাসকষ্ট। লক্ষ্য করে দেখবেন, যাদের বেশিরভাগ ক্ষেত্রে হার্ট ফেলিওর পেশেন্টদের, তাদের কিন্তু বুকে জল জমে, প্লুরাল ইফিউশন হয়। সিকেডি পেশেন্ট অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট যারা, তাদের তো মোটামুটি একদিন অল্টারনেটিভ ডায়ালিসিস করতে হয় মোটামুটি। তারা যদি জল বেশি খেয়ে ফেলেন বা যদি প্রপারলি ডায়ালিসিস না হয়, সেক্ষেত্রেও কিন্তু তাদের শ্বাসকষ্ট হয়, বুকে জল জমে। সুতরাং সিকেডি পেশেন্ট বা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, এটারও কিন্তু লক্ষণে এটা আসতে পারে, শ্বাসকষ্ট পেশেন্ট। এর বাইরে সাধারণভাবে আমরা পাই যেটা, সেটা কোনো ইনফেকশন বা সংক্রমণ থাকলেও হতে পারে এটা। কিন্তু সেক্ষেত্রে হয় কি, শুয়ে পড়লে পেশেন্ট কাশবে, বসিয়ে দিলে তার কাশিটা একটু কমে যাবে। শুয়ে থাকা অবস্থায় খুব কাশি হবে, বসিয়ে দিলে কম্পারেটিভলি কাশিটা কমবে। এটাও আরও অনেক ইনফেকশনের সাথে সিমিলার, তবে এটা কিন্তু অন্যতম। পালমোনারি কক্স অর্থাৎ বুকের টিবি, টিউবারকুলোসিস ইন চেস্ট, যাকে আমরা ডাক্তারবাবুরা বলি পালমোনারি কক্স, টিউবারকুলোসিস হলেও কিন্তু সেক্ষেত্রে তার কোনোভাবে যদি ঠিকঠাক সঠিক ট্রিটমেন্ট না হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মানে অর্থাৎ ডাইরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট, যেটা সরকারের পক্ষ থেকে রেকমেন্ড করা হয়, সেগুলো যদি সঠিকভাবে না মেনটেন করা হয়, না মানা হয় অ্যাজ পার পালমোনোলজিস্টের অ্যাডভাইস ছাড়া, সেক্ষেত্রেও কিন্তু বুকে জল জমে
এই সমস্যা হতে পারে যাদের বুকের টিবির সমস্যা আছে তাদের ক্ষেত্রে। কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে সম্ভাবনা থাকে বুকে জল জমার? রোমাটয়েড আর্থারাইটিস যাদের রয়েছে তাদের মধ্যেও কিন্তু কিছুটা হলেও সম্ভাবনা থাকে এই প্লুরাল এফিউশন হওয়ার। সিস্টেমিক লুপাস অর্থাৎ এসএলই বলে একটা অসুখ আছে, অটোইমিউন ডিজিজ, সেটাতেও কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি প্লুরাল এফিউশনের একটা প্রবাবিলিটি কিন্তু রয়ে যায়, এটা অস্বীকার করা যায় না। খুব প্রপার ওয়েতে আমরা অ্যাডভাইস করি, যেটা খুব প্রপার ওয়েতে কিন্তু পেশেন্টের ডায়াগনোসিস করাটা খুব দরকার। নিউমোনিয়ার মতো অসুখও যদি প্রপার সময় যদি ট্রিটমেন্ট না হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে তার প্লুরাল এফিউশন হচ্ছে বা বুকে জল জমছে। সুতরাং এগুলো কিন্তু, এই সিমটমগুলো কিন্তু ফেলে রাখলে হবে না, আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলতে হবে। আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলতে হবে সরাসরি যে ডাক্তারবাবু আমার এই সিমটমগুলো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, এই বুকে জল জমার পর কিন্তু জলটা যদি ট্যাপিং করে বারও করা হয় তারপর পেশেন্টের অনেক কমপ্লিকেশন রয়ে যায়, সেগুলো থেকেও পেশেন্টকে বার করে আনতে হবে। কিন্তু যেটা না বললে নয় কোনোভাবেই, সেটা হচ্ছে দেখুন ঘরে ঘরে থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েডিজম অর্থাৎ রক্তে যদি থাইরয়েডের মাত্রা কমে যায় সেক্ষেত্রেও কিন্তু কিছু ক্ষেত্রে সায়েন্স বলছে প্লুরাল এফিউশনের প্রবণতা থাকে। যাদের ক্ষেত্রে দেখা যায় যে লিভার প্রবলেম, লিভারের কিছু নির্দিষ্ট সমস্যা, সিরোসিস অফ লিভার বা লিভারে ক্যান্সার বা আরও কিছু সমস্যা, যেই সমস্যার লক্ষণেও কিন্তু বুকে জল জমতে পারে। সুতরাং বুকে জল জমার অনেক কারণ মেডিকেল সায়েন্সে বর্ণিত হয়ে যাচ্ছে, তার মধ্যে সিলেক্টিভ কটা কজ আপনাদের কাছে সীমিত সময় ডিসকাশন করছি। কিন্তু এবার ম্যাটারটা হচ্ছে যে আমরা ঠিক কী করে বুঝবো। দেখুন, বুকের একটা যে জলটা ট্যাপিং করে বার করে দেওয়াটা ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট হচ্ছে ট্যাপিং করে যে জলটা বার করা হলো সেই জলটার পরীক্ষা করা। ওই জলটার পরীক্ষা করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ওই পরীক্ষার রিপোর্টে কিন্তু সবটুকু লুকিয়ে আছে। ট্যাপিং করে যে বুক থেকে যে জলটা বার করা হলো, প্রথমত ওই ফ্লুইডটা টেস্ট করলে আমরা জানতে পারবো ওর মধ্যে ক্যান্সারের কোষ আছে কিনা। কতটা গুরুত্বপূর্ণ তাহলে ভাবুন, ক্যান্সারের কোষ আছে কিনা সেটা কিন্তু আমরা জানতে পারবো ওই ফ্লুইডটা টেস্ট করে। নাম্বার 2, মাইকোব্যাকটেরিয়াম বা টিউবারকুলোসিসের জীবাণু ওর মধ্যে রয়েছে কিনা ওটাও জানতে পারবো ওই ফ্লুইডটা টেস্ট করে। আচ্ছা, কোনো যদি ইনফেকশন থাকে, কি ইনফেকশন সেটাও আমরা জানতে পারবো ওই ফ্লুইডটা টেস্ট করে। সুতরাং ওই একটা ফ্লুইডের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো। এর বাইরে প্রয়োজন হলে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে বলতে পারি, যে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা ঠিক প্রপারলি জানতে পারবো যে ওনার বুকে লাংসে জল কতটা কি দাঁড়িয়ে যাচ্ছে বা কতটা কি জমে আছে, কি কারণে জমেছে, অনেক কিছুই জানতে পারি। আমার হাজবেন্ডের ব্যাপারে একটু কথা বলতাম। তো আমার হাজবেন্ডের 2021 সালে এরকমই একবার রাতের বেলা করে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। তারপর ভর্তি করেছিলাম শিলিগুড়িতে, তখন বললো যে বুকে জল রয়েছে। তারপরে ওরা জল বের করার পরে তারপরে আর জল হয়নি, কিন্তু মাঝে মাঝেই এরকম শ্বাসকষ্টের প্রবলেম হয়। একটু ডাক্তারবাবুর থেকে জানতে চাইছিলাম যে মানে কি করবো, ব্যাপারটা কি। বহু ডাক্তার দেখিয়েছি, আপনি আজকের লাইভটা দেখুন মন দিয়ে, আমি এখানে বিস্তারিত সব বলে দেবো। আর ওনার ট্রিটমেন্টের যা কাগজপত্র আছে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমার নাম্বার এখানে যাচ্ছে ওই নাম্বারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ওর মধ্যে একটা গুরুত্বপূর্ণ এনজাইম থাকে LDH, সেই এনজাইমটাও কতটুকু রয়েছে বা আছে কি নেই সেটাও কিন্তু আমরা ওই নিডল প্রিক করে যেটা বাইরে হয় সেটা আমরা কিন্তু জানতে পারি। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে পেশেন্টের একটা যত দ্রুত সম্ভব চেস্ট এক্সরে, PA আর ল্যাটারাল ভিউ ভীষণ প্রয়োজন। চেস্ট এক্সরে PA ভিউর মাধ্যমে কিন্তু আমরা মোটামুটিভাবে লাংসের একটা আপাতভাবে তার মধ্যে কি সমস্যা আছে কি নেই, যদি সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যাটা কি হসপিটালে পালমোনোলজিস্টের আন্ডারে ট্রিটমেন্ট করতে হবে, নিউমোনিয়ার মতো একটা মেজর সমস্যা হয়ে গেছে কিনা, নাকি সেটা বাই মেডিসিন আমরা আমাদের ট্রিটমেন্ট অনুযায়ী তাকে ভালো রাখতে পারবো, সেই অ্যাডভাইসটা আমরা করে দিই। এই যে শ্বাসকষ্ট হচ্ছে না, রক্ত অক্সিজেনের লাংস থেকে তো ফুল বডি অক্সিজেন পায়, আমাদের রক্তে কিন্তু স্যাচুরেশন ফল করতে শুরু করে, এবং স্যাচুরেশন ফল যখনই করতে শুরু করবে তখনই কিন্তু তার মাল্টি অর্গান ফেলিওরের দিকে সে এগোতে থাকবে। তো ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট। একটা মানুষের শ্বাসকষ্ট হচ্ছে মানে এমন নয় যে তার অ্যাজমা বা হাঁপানি, আপনি হাঁপানির ওষুধ দিয়ে দিলেন, কোনো লাভ হবে না। এই যে CKD পেশেন্টের যারা প্রপার ট্রিটমেন্ট করে না, কিংবা লক্ষ্য করে দেখবেন প্রপারলি ডায়ালিসিস হয় না, কিংবা পেশেন্টকে ধরে জল টল খাইয়ে দেন,
তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়ায়। তাদের কিন্তু শ্বাসকষ্ট লেগেই থাকে এবং তাদেরকে মোটামুটি অক্সিজেন দিয়েও তাদের স্যাচুরেশন তুলতে সমস্যা হয়। আর যদি সঠিকভাবে অক্সিজেন যদি লাংসে না যায় তাহলে স্যাটাসঅ্যাপ নিউমোনিয়া ধরে দেবে, সমস্যাও বাড়তে শুরু করবে। সেক্ষেত্রে পেশেন্টকে হসপিটালে রেখে ট্রিটমেন্ট করতে হবে। এটা কিন্তু খুব একটা মেজর পোর্শন ট্রিটমেন্ট। সুতরাং বুকের এক্সরেটা কিন্তু আমরা খুব গুরুত্ব নিই। যদি আপনাদের কাছে এরকম কেউ থাকেন, কারো সমস্যা থাকে, লাংস ওরিয়েন্টেড যে কোনো সমস্যা, সর্দি কাশি, বারবার অসুখে ভোগা, সেক্ষেত্রে কিন্তু বলবো এক্সরে ফিল্মটুকু যদি বাড়িতে থাকে সেটার ছবি তুলে আমাকে পাঠান, আমি চেষ্টা করবো আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার। আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে যদি আপনি একটুও ভালো থাকেন, আমি অন্তর থেকে সেই চেষ্টাটুকু করব। আর একটা কথা বলে রাখি, ভ্যাকসিনেশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাকে কিন্তু নিউমোনিয়ার ভ্যাকসিন এখন আপনার পাড়ার ডাক্তারবাবুই আপনাকে রেকমেন্ড করবেন, ফ্লুয়ের ভ্যাকসিন পাড়ার ডাক্তারবাবুই আপনাকে রেকমেন্ড করবেন। এগুলো কিন্তু কোনো অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি বলে নেই, এগুলো সরকারি নিয়ম, এগুলোকে নিতে হয়। কিছু সোকল্ড অশিক্ষিত পেরেন্টস থাকেন যারা বাচ্চাদের ভ্যাকসিনেশন দিতে চান না বা দেন না, এবং তাদের জন্য কি হয়, তাদের এই অশিক্ষিত মানুষ, বই পড়লে তো সবাই শিক্ষিত হন না, অনেক বই পড়া মানুষও অশিক্ষিত হন। তো এই অশিক্ষিত পেরেন্টসদের জন্য কিন্তু ওই সন্তানটি সারা জীবন বিভিন্ন অসুখ বিসুখে সাফার করে, সারাটা জীবন একটুতেই সর্দি কাশি জ্বর যা লেগে থাকে। এটা কিন্তু মনে রাখতে হবে। টিবির ভ্যাকসিনেশন তো আমাদের একদম শৈশবে হয়ে যায়, ডিপিটি বলা হয়, ডিপথেরিয়া, পার্টিসিস অ্যান্ড টিউবারক্লোসিস। ডিপথেরিয়া, পার্টুসিস অ্যান্ড টিউবারক্লোসিস এর ভ্যাকসিনেশনটা একদম ছোটোবেলায় সদ্যজাত শিশুকে দিয়ে দেওয়া হয়। টিউবারক্লোসিসের ভ্যাকসিন কিন্তু আমাদের সবার হয়ে গেছে, কিন্তু অনেকেই এমন আছেন যারা নিউমোনিয়ার ভ্যাকসিন নেন না, ফ্লুয়ের ভ্যাকসিন নেন না। তাদের কিন্তু অবশ্যই এটা নেওয়া উচিত। কারণ অ্যাজ এ ডক্টর আমি এখানে আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি নিয়ে নয়, আমার কাছে আমার পেশেন্ট ইম্পর্ট্যান্ট। তার ভালোর জন্য যে পরামর্শটা দেওয়া দরকার আমি কিন্তু অবশ্যই সেটা দেবো। একদম, আপনি সেটা করেনও। আমি কিন্তু সেটাই করব। কারণ আমাদের গভর্নমেন্ট থেকে যে রুলস বা রেগুলেশন আছে, ভ্যাকসিন তো সদ্যজাত শিশুকে দিতে হবে, আবার একটা নির্দিষ্ট সময় সময় তার বুস্টার ডোজও দিতে হবে। কিন্তু এইটুকু বলে রাখে যে লাংসের কার্যক্ষমতা বাড়াতে হবে। লাংসের কার্যক্ষমতা বাড়াবার জন্য কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান রয়েছে আপনার পাশে, রয়েছে সেই সমস্ত ভেষজ যেগুলোর হাত ধরে কিন্তু আপনি লাংসকে আবার এক বুক নিঃশ্বাস নিতে পারেন। তা নাহলে লাংসের যদি আপনি যত্ন না করেন, আপনি কিন্তু জেনে রাখবেন আপনার গ্র্যাজুয়ালি কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকবে, এবং একটা সময় গিয়ে দেখবেন শরীরে অক্সিজেন কম যাওয়া মানে কিন্তু দেখবেন আপনার শরীর কিন্তু ক্রমশ মাল্টি অর্গানের সমস্যা আসতে শুরু করবে। যাদের ঘুমের মধ্যে নাক বন্ধ হয়ে যায়, নাক ডাকে, দেখবেন তাদের ভোররাত্রের দিকে অক্সিজেন স্যাচুরেশন পড়ে যায়, তাদের শরীরে অক্সিজেন কম যায়। সামান্য একটা নাক বন্ধ থেকে কিন্তু আরও অনেক সমস্যা আপনার অ্যারাইজ করতে পারে। এই জায়গাগুলোর উপর কিন্তু খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ এইগুলোকে যদি আমরা গুরুত্ব না দিই না, আমরা কোথাও যেন একটা সমস্যাটা থেকে কিন্তু ঢুকতে পারবো না। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে যে আমরা যদি অসুখটার ভেতরে না যে আমরা অসুখটা থেকে কখনো বেরিয়ে আসতে পারবো না। সবচেয়ে সমস্যা হয় কাদের, যেন বয়স্কদের, শিশুদের, যাদের সিজনাল চেঞ্জ, অর্থাৎ ওই অক্টোবর নভেম্বর মাসটা, সেই সময়টা যেমন তারা সাফার করেন। ওদিকে ফেব্রুয়ারি মার্চ, আমরা বলি না যে অক্টোবর মাস আর ফেব্রুয়ারি মাস বোঝা যায় কার মধ্যে কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এবং আমার ক্লিনিকগুলোতে যে পেশেন্টরা দূর দূরান্ত থেকে আসেন, তাদের মধ্যে কিছু হলে বা ডাক্তার ঘুম থেকে উঠছি, গলার কাছে একটা ঢোক গিলতে গেলে ব্যথা, ডাক্তারবাবু একটুতেই হাঁপিয়ে যায়, ডাক্তারবাবু কফ বসে যায়, কফটা বেরোতে চায় না, এবং সবচেয়ে বড় কথা এটা এমনও হয়ে যায় নাক বন্ধ একদিকে। আমরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো বলি, যদি আমাদের সন্দেহ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা স্পুটাম ফর এপি করাই কনজিকিউটিভ 3 days, মানে মুখের কফের পরীক্ষা, অ্যাসিড ফাস্ট বেসিলি, এটা আর্লি মর্নিং, সকালে ঘুম থেকে উঠে পরপর 3 দিনের তার থুতু পরীক্ষা করতে হয়, এবং দেখতে হয় তার মধ্যে টিউবারক্লোসিসের জীবাণু আছে কিনা। এবং টিউবারক্লোসিস এমন একটা অসুখ, এটা কিন্তু ইয়ং জেনারেশনের সব থেকে বেশি চ্যালেঞ্জের জায়গায় দাঁড় করাচ্ছে। সুতরাং যে কোনো অসুখ জানবেন, যদি মনে হয় আপনার বারে বারে সাফার করছেন আপনাকে, এবং বারে ওষুধ খেয়ে আপনি সুস্থতা পাচ্ছেন না, আপনাকে কিন্তু অবশ্যই আপনার ডক্টরবাবুর সাথে পরামর্শ করতে হবে। আর আমি আয়ুর্বেদিক ডক্টর সেন তো রয়েছি আপনাদের সাথে, আপনাদের পাশে।